হাই, আমি আশিস কর। আমার ভগবতী মডেল স্কুল এই ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মূলত কি আলোচনা করব পিছনের থাম্বনেইল দেখে তোমরা আন্দাজ করতে পারছো। আইন। আমরা আইন নিয়ে আজকের আলোচনা করতে চলেছি। আগের দিন আমরা সিলেবাস নিয়ে আলোচনা করেছি। তোমাদের সিলেবাসের একদম প্রথম যে টপিকটি রয়েছে সেটা হচ্ছে আইন বলতে আমরা কি বুঝি। তোমরা নিশ্চয়ই জানো আমরা আইন না মানলে কি হতে পারে, তাই তো? পুলিশ এসে আমাদের ধরে নিয়ে যায়, তাই না? যারা একমত অবশ্যই কমেন্ট করে জানাবে। ঠিক আছে, চলো দেখে নেওয়া যাক আমরা মূলত আইন বলতে কি বোঝাই এবং সেই সম্পর্কে রাষ্ট্রবিজ্ঞানীরা কি বলছে। আইন কি তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের আইন সম্পর্কে কি বলছে। প্রথমেই তোমরা দেখো, আইন হলো সেই নীতি ও নিয়মাবলী যা একটি সমাজে শান্তি এবং শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রণয়ন করা হয়। তাহলে তোমরা কি বুঝতে পারছো? আইন হচ্ছে সেই নিয়মাবলী যেগুলো কি হচ্ছে সমাজে শান্তি এবং শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রণয়ন করা হয়। আইন কে তৈরি করে? তোমরা জানো আমাদের যে পার্লামেন্ট রয়েছে, পার্লামেন্ট থেকে রাজনীতির যে লোকেদের আমরা পৌঁছাচ্ছি, অর্থাৎ যারা এমএলএ এমপি, তারা কিন্তু বসে বসে সেখানে আইন তৈরি করছে, তাই তো? দেখো বলছে যে আইন হচ্ছে সেই নীতি বা নিয়মাবলী যেটি সমাজে শান্তি এবং শৃঙ্খলাকে বজায় রাখার জন্য কাজ করছে বা সেটা প্রণয়ন করা হচ্ছে। বলছে এটি মানুষের আচরণ নিয়ন্ত্রণ করে। কি করছে? আচরণ নিয়ন্ত্রণ করছে। আর কি করছে? সামাজিক স্থিতি প্রতিষ্ঠার সহায়ক ভূমিকা পালন করে। অর্থাৎ আইন হচ্ছে এমন একটা বিষয় যা মানুষের আচরণকে নিয়ন্ত্রণ করে। অর্থাৎ তোমরা দেখবে আইন সমাজের মধ্যে রয়েছে বলেই কিন্তু আমরা একটু নিয়ন্ত্রিত ব্যবহার করে থাকি। নিয়ন্ত্রিত ব্যবহার বলতে কি বোঝায়? আমি কিন্তু কাউকে জোর করে মারতে যাই না, কাউকে জোর করে খুন করতে যাই না, কারোর জায়গা জমি নিয়ে নিতে চাই না, কারোর ঘরে ঢুকে কাউকে আঘাত করতে চাই না, তাই তো? অর্থাৎ এখানে একটা কিন্তু নির্দিষ্ট নিয়ম রয়েছে। তোমাদের দেশে কিন্তু একটা নির্দিষ্ট আইন রয়েছে। তোমরা একটা কবিতা নিশ্চয়ই তোমরা পড়েছো। কবিতাটা কি মনে পড়ছে তোমাদের? আইন কানুন সর্বনেশে পড়ছে মনে কবিতাটা? যদি কবিতাটা মনে পড়ে থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করো। আর হ্যাঁ, এতক্ষণ যারা ভিডিওটি দেখছো, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ভগবতী মডেল স্কুলের পক্ষ থেকে একেবারে ইউটিউব চ্যানেলে তোমাদের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য ফ্রিতে এডুকেশনের ব্যবস্থা করা হয়েছে। আর হ্যাঁ, আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে অবশ্যই জয়েন করতে ভুলবে না। ওখানে তোমাদের একদম ডিটেলস সমস্ত কিছু নোটসপত্র সেকেন্ড সেমিস্টারে যা কিছু লাগবে সব কিছু দিয়ে দেওয়া হবে। চলো রাষ্ট্রবিজ্ঞানীরা এই সম্পর্কে কি বলছে, আইন সম্পর্কে রাষ্ট্রবিজ্ঞানীদের কি মতামত সেটা একটু জেনে নেওয়া যাক। দেখো আইন সম্পর্কে যে সমস্ত রাষ্ট্রবিজ্ঞানীগণ রয়েছেন তার মধ্যে গুরুত্বপূর্ণ একজন রাষ্ট্রবিজ্ঞানী হচ্ছেন হল্যান্ড, টি.ই. হল্যান্ড। তিনি কি বলছেন? তিনি বলছেন আইন হলো সার্বভৌম রাজনৈতিক কর্তৃপক্ষের দ্বারা বলপূর্বক প্রযুক্ত সেই সমস্ত নিয়ম যা মানুষের বাহ্যিক আচার আচরণকে নিয়ন্ত্রণ করে। মানুষের যে বাহ্যিক আচার আচরণ বলতে আমি যে আচার আচরণ করব, আমি কোথায় যাব, আমি কিভাবে কি করব, আমাকে কতটা নিয়ন্ত্রিত থাকতে হবে, অপরের যাতে না স্বাধীনতায় আমি হস্তক্ষেপ করতে পারি, অপরকে যাতে না আমি কোনো রকম ক্ষতি করতে পারি, তার জন্য যে নিয়ন্ত্রণ করতে হয়, আমাদেরকে নিজেদেরকে নিয়ন্ত্রণে থাকতে হয়, তার জন্য একটা যে নিয়ম কানুন থাকে সেটাকেই আমরা মূলত বলছি আইন। দ্বিতীয়ত কি বলছে? দ্বিতীয়ত বলছে স্যাভিনি। স্যাভিনি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একজন তাত্ত্বিক। তিনি বলছে আইন তৈরি নয়, আইনের যথার্থ উপলব্ধি এবং তার প্রয়োগ করাই হলো রাষ্ট্রের কাজ। রাষ্ট্র কি করে? আমরা জানি রাষ্ট্র আইন তৈরি করে, তাই তো? কিন্তু স্যাভিনি বলছে যে রাষ্ট্র শুধুমাত্র আইন তৈরি করাই তার প্রধান কাজ নয়, সেটাকে রূপায়ণ করা, মানে বাস্তবে সেটা কাজে লাগছে কিনা, মানুষের বাস্তবে কাজ করছে কিনা সেটাকে দেখা। কারণ তুমি দেখো, তুমি একটা আইন তৈরি করে ফেললে যে তোমায় এই মেয়েদের উপর একটা অত্যাচার করা যাবে না বলে তুমি একটা আইন তৈরি করলে, কিন্তু বাস্তবে কি দেখা গেল? বাস্তবে সেই আইনটা কার্যকর হচ্ছে না। সেই মেয়েরা অত্যাচারিত হচ্ছে, সেই মেয়েরা ধর্ষিত হচ্ছে, সেই মেয়েদের উপরে আমরা অত্যাচার করছি। অর্থাৎ আইন তো তৈরি হলো, কিন্তু আইনের উপকারিতা বা আইনের কার্যকারিতা বা আইনকে বাস্তবে রূপায়িত করা হচ্ছে না। তার জন্য এই স্যাভিনি বলতে চাইছে যে আইন তৈরি নয়, আইনের যথার্থ উপলব্ধি এবং তার প্রয়োগ করতে হবে, এটাই হচ্ছে রাষ্ট্রের কাজ হবে। তৃতীয়ত কি বলছে?
আর্নেস্ট বার্কার কি বলছে? আর্নেস্ট বার্কার বলছে আদর্শ আইনের জন্য শুধুমাত্র রাষ্ট্রীয় কর্তৃপক্ষের সমর্থন স্বীকৃতি একমাত্র কাম্য নয়, আইনটির বৈধতা এবং নৈতিক মূল্য থাকতে হবে। আইনটি যদি নৈতিক মূল্য এবং বৈধতা বলতে কি, এমন একটা আইন তৈরি করলো যেটা কি একটা দেখা গেল যে আইনটা হচ্ছে জনগণের বিপক্ষে, জনগণের পক্ষে নয়, এমন একটা আমি আইন তৈরি করে ফেললাম যেটাতে জনগণ সাফার করছে বা জনগণের সেটা কাজে আসছে না, বরং জনগণকে আরও কষ্ট করতে হচ্ছে। তোমরা এখন জিএসটির কথা শুনেছো, জিএসটি এমন এমন জায়গাতে জিএসটি প্রয়োগ করা হচ্ছে যেখানে সাধারণ মানুষ কিন্তু অতিষ্ঠ হয়ে পড়ছে। তার জন্য কি হচ্ছে, বলছে যে এইরকম আইন শুধুমাত্র স্বীকৃত হলে হবে না, শুধুমাত্র সমর্থনযোগ্য হলে হবে না, সেটার একটা বৈধতা থাকতে হবে, তার একটা নৈতিক মূল্য কিন্তু অবশ্যই থাকতে হবে। তারপরে কি বলছে অধ্যাপক গেটেল, তোমরা গুরুত্বপূর্ণ যারা রাষ্ট্রবিজ্ঞানে তোমরা পড়ছো, গেটেলের নাম শোনোনি, হতেই পারে না। অধ্যাপক গেটেল কি বলছেন? অধ্যাপক গেটেল বলার চেষ্টা করছেন যে সকল নিয়ম রাষ্ট্র সৃষ্টি, স্বীকার ও বলবৎ করে সেগুলিই হলো আইন। রাষ্ট্র যেগুলোকে তৈরি করছে, রাষ্ট্র যেগুলোকে স্বীকার করছে, অ্যাকচুয়ালি গেটেল যা কিছুই বলে সব কিছু রাষ্ট্রকে নিয়ে, তার জন্য তিনি রাষ্ট্রকেই সাপোর্ট করে যাচ্ছেন। এর জন্যই তিনি বলছেন যে সকল নিয়ম রাষ্ট্র সৃষ্টি করছে, স্বীকার করছে এবং যা বলবৎ করে সেটাই হচ্ছে আইন। তাহলে বুঝতে পারছো আইন বলতে মূলত বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীরা কি বলছে। হেনরি মেইন একজন আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ একজন আইনের তাত্ত্বিক, তিনি কি বলছেন? তিনি বলছেন দেখো, সমাজে প্রচলিত আইন উৎস রাষ্ট্রীয় কর্তৃত্ব নয়, প্রতিটি দেশেই বহু প্রথা রীতিনীতি প্রচলিত থাকে যা কালক্রমে আইনের মর্যাদা লাভ করে। মানে তোমাদের এই যে দেশে যে আইন কানুনগুলো রয়েছে সেগুলো যে বিভিন্ন দিক থেকে যে তৈরি করেছি সেটা কিন্তু বলছে আইন নয়। আইনটা হচ্ছে কোনগুলো, যেগুলো দীর্ঘদিন ধরে যে প্রথা চলে এসেছে, দীর্ঘদিন যে ঐতিহাসিকভাবে বিভিন্ন রীতিনীতি, বিভিন্ন নীতি প্রথা এর মধ্য থেকে যেগুলো চলে এসেছে, গড়ে উঠেছে, যেগুলো বলছে সেগুলোই হচ্ছে প্রকৃত আইন। বুঝতে পারছো? যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্ট করে জানাও কোনটা তোমরা বুঝতে পারছো না, আমি চেষ্টা করব তোমাদের আরো ভালো করে বোঝানোর। তারপরে কি বলছে? তারপরে বলছে ম্যাকাইভার বলছে রাষ্ট্র হলো আইনের স্রষ্টা এবং সৃষ্টি। রাষ্ট্র আইনের স্রষ্টা এবং সৃষ্টি। বলছে আইনটাকে কে তৈরি করে? আইন তৈরি করে রাষ্ট্র এবং তাকে সৃষ্টি করে রাষ্ট্র। একেবারে শেষে বলছে মার্ক্সবাদীগণ কি বলছে? বলছে আইন হলো সমাজের শাসক শ্রেণী তথা বিত্তবান শ্রেণীর ইচ্ছার প্রকাশ। সব সময়ের জন্য মার্ক্স কিন্তু শ্রমিক শ্রেণীর পক্ষে কথা বলে, দলিত শ্রেণীর পক্ষে কথা বলে, সমাজের নিপীড়িত শ্রেণীর কথা বলে। এই জন্য তিনি বারবার করে বলতে চাইছেন যে আইনটা কাদের জন্য? আইনটা হচ্ছে বিত্তবান শ্রেণী, যারা পুঁজিপতি শ্রেণী, যারা অর্থে ভরপুর হয়ে আছে, সেই সমস্ত শ্রেণীরাই আইনটাকে পরিচালিত করে, তাই না? এটাই বলছে মার্ক্স। তাহলে দেখে নিই একটু ছোট্ট করে আমরা এতক্ষণ যা পড়লাম আইনের বৈশিষ্ট্যগুলি কি কি হতে পারে। দেখো এখানে তোমাদের আইনের কিছু বৈশিষ্ট্য আমরা কিন্তু ইতিমধ্যেই পেয়ে গেছি। আইনের বৈশিষ্ট্য বলতে কোনগুলোকে বোঝাচ্ছে? প্রথম আইনের বৈশিষ্ট্য বলছে আইন হলো এমন কতকগুলি বিধিবদ্ধ নিয়ম যা সকলে মান্য করে চলে। কারণ আমার দেশে যা আইন তৈরি করে আমরা সেটাকে মান্য করে চলতে বাধ্য হই। আইন না মানলে কি হবে? আইন না মানলে কিন্তু জরিমানা আমাদেরকে দিতে হবে। এমনকি যদি বাইক নিয়ে তুমি জোরে চালাও তাও জরিমানা দিতে হয়, তাই না? তোমার রাস্তা, তুমি মনে করো এটা সরকারের রাস্তা, আমি যেমন খুশি তেমন যেতে পারি। বলছে না, একটু আইন তুমি মেনে চলো, তাহলে তোমার কিছু হবে না। তাহলে আইনকে আমরা যখনই লঙ্ঘন করব তখন কিন্তু আমাদের জরিমানা দিতে হচ্ছে। দ্বিতীয়ত কি বলছে? আইন হচ্ছে সুস্পষ্ট এবং সুনির্দিষ্ট। আইনের কোনো অস্পষ্টতা থাকে না, আইন একেবারেই স্পষ্ট ভাষায় লেখা থাকে এবং একদমই সুনির্দিষ্ট আইন। কোন কোন ধারাতে কি কি বলা রয়েছে, কি রয়েছে, কোন বিষয় রয়েছে সে সম্পর্কে একদম সুনির্দিষ্ট থাকে। তৃতীয়ত বলছি আইন মানুষের বাহ্যিক আচার আচরণ নিয়ন্ত্রণ করে। একেবারেই আমি কি করছি, আমি কোথায় যাচ্ছি, কাকে খুন করতে পারবো, কাকে কি করছি, এগুলো আমাদের বাহ্যিক আচার আচরণ, তাই না? আমি কারোর উপর খারাপ আচরণ করলে আমাকে পুলিশ ধরে নিয়ে যায়। এই যে বাহ্যিক আচার আচরণ, এটাকে কিন্তু নিয়ন্ত্রণ করে কে? এটাকে নিয়ন্ত্রণ করে আইন। তারপরে বলছে দেখো আইনের স্থান প্রথা রীতিনীতি ইত্যাদির ঊর্ধ্বে, কারণ আইনের পশ্চাতে সার্বভৌম শক্তির সমর্থন থাকে। বলছে এই যে আইনের সাথে বিভিন্ন প্রথাগুলোর কথা বলি, বিভিন্ন রীতিনীতির কথা বলি, বলছে এগুলোর থেকে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে কি? এগুলোর থেকে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে সার্বভৌম শক্তি। সার্বভৌম শক্তিটাকে
যে হচ্ছে চরম ক্ষমতার অধিকারী, যার ক্ষমতাকে হস্তান্তর করা যায় না। যেমন আমাদের রাষ্ট্রের ক্ষমতা হচ্ছে সার্বভৌম ক্ষমতা, সে তার ক্ষমতা চরম, সেই চরম ক্ষমতা দিয়ে কি করে, তার আইনটাকে কিন্তু প্রভাবিত করে একেবারে। তারপরে রয়েছে আইন হলো সার্বজনীন, একদম সার্বজনীন। সার্বজনীন বলতে কি বোঝায়? সার্বজনীন বলতে যেটা সকলের জন্য প্রণয়ন করা হয়, গরিব বড় লোক, ছোট লোক, যাই হোক না কেন, সকলের জন্য, উঁচু নিচু, স্ত্রী পুরুষ, একদম সকলের জন্য যেটা প্রণয়ন করা হয় সেটা হচ্ছে সার্বজনীন। সকল ক্ষেত্রেই তা সমানভাবে প্রযোজ্য, সকলের জন্য সমানভাবে প্রযোজ্য হবে। তোমার জন্য যে আইন প্রযোজ্য হবে আমার জন্য সে আইন প্রযোজ্য হবে, আমার বাবার জন্য হবে, আমার মায়ের জন্য হবে, তোমার বাবা মার জন্য, সকলের জন্য একই আইন প্রযোজ্য হবে। ওকে, আর একেবারেই লাস্ট বলছে ধনী নির্ধন নির্বিশেষে আইনের চোখে সকলেই সমান। আমি এক্ষুনি বলছিলাম ধনী নির্ধন, কোনো কার টাকা আছে কার পয়সা আছে কিচ্ছু দেখে না আইন, আইনের চোখ এই জন্য অন্ধ, কিচ্ছু সে দেখতে পায় না। কে বড় লোক, কে গরিব লোক, কে হচ্ছে ভিক্ষা করে, কে হচ্ছে কি, যাই কিছু করুক না কেন, সমস্ত নির্বিশেষে, স্ত্রী পুরুষ ধনী নির্ধন নির্বিশেষে কিন্তু আইন সমানভাবে কাজ করে। কিন্তু অনেক ব্যতিক্রম রয়েছে, সেগুলো তোমাদের পরে আমি জানাবো বা শেখাবো। একদম লাস্ট আমি তোমাদের কয়েকটা রাষ্ট্রবিজ্ঞানীর নাম বলবো যারা হচ্ছে এই আইনের সাপোর্ট করেছেন। তোমরা এখানে দেখতে পাচ্ছ যারা আইনকে মোটামুটি আইনের পথে বা আইনকে যারা সাপোর্ট করেছে বা আইন নিয়ে যারা কথা বলেছে, তাদের মধ্যে গুরুত্বপূর্ণ ব্যক্তি হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ টমাস হবস, খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়েছে জন লক। এছাড়াও তোমরা দেখতে পাচ্ছ এখানে যেগুলো রয়েছে মন্তেস্কু, বেনথাম, অস্টিন, কালসন, ফুলার, ডোয়ারকিন, এবং তার সাথে সাথে এই যে সমস্ত তাত্ত্বিকগণ রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, গান্ধীজি রয়েছে, আমাদের ভারতবর্ষের তাত্ত্বিক রয়েছে, গান্ধীজি রয়েছে, আমাদের এখানে আম্বেদকর রয়েছে, বিভিন্ন পাকলিওয়ালা রয়েছে, উপেন্দ্র বক্সী রয়েছে, হ্যাঁ, গ্র্যানভিল অস্টিন রয়েছে বিশেষ করে, তারপরে আমাদের সিরভাই রয়েছে। এরা মূলত আইনের তত্ত্বগুলোকে বা আইনকে কিন্তু এরা গুরুত্বপূর্ণ চোখে দেখেছেন। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে সবাই একটা লাইক করে দিও এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিও।